महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। হঠাৎই ঘুমটা ভেঙে যায় আমার। 5টা বাজে। উঠে বসি, হাত বাড়িয়ে জানালার পাল্লাটা সামান্য খুলে দিই। শরতের সকাল, হয়তো বৃষ্টিও হয়েছিল। কিছুটা ঠান্ডা হাওয়া এসে আমার শরীরের চনমনে ভাবটাকে ফিরিয়ে আনে। আমি আরও কিছুটা এগিয়ে বসি জানালার ঠিক সামনে। বৃষ্টি ভেজা শান্ত সকাল। কাল মহালয়া, আর কিছুদিন পরেই সেই উৎসব, বাঙালির কাঙ্ক্ষিত দুর্গাপুজো। মৃণাল কাল আমায় একটা ডায়েরি গিফট করেছে, লাল চামড়ায় বাঁধানো, বেশ বড়। বলেছে আমার জীবনের কিছু কথা লিখে রাখতে। সামান্য হেসে আমিও বলেছি আচ্ছা, লিখব। ভাবছি আজ থেকে লেখাটা শুরু করব। আমার জীবনের কিছু কথা, মানে শুধু তোরই কথা। এখন আমার বয়স 37। এক পরিণত মানুষ আমি, কিন্তু লিখতে বসে পিছিয়ে যাই 24টা বছর আগেকার পুরানো, অথচ আমার জীবনের সব থেকে মূল্যবান এক মুহূর্তে। সেদিনটা ছিল সোমবার। স্কুল ছুটির সাথে সাথে হই হই করে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম রাস্তায়। আমি টিফিনে কিছুটা ছোলা ভাজা কিনেছিলাম, খাওয়া হয়নি। ঠোঙাটা হাতে নিয়ে খেতে যাব, হঠাৎ টান পড়ে আমার পেছনের কাঁধে রাখা ব্যাগটাতে। পেছন ফিরে তাকাই, সামনে তুই দাঁড়িয়েছিলি, সাদা ফ্রক পরে। হাতটা আমার দিকে এগিয়ে তুই বলে উঠিস, ঠোঙাটা আমায় দাও। হকচকিয়ে যাই আমি। পরে রেগে রেগে আমিও বলি, কেন দেব? আমার ছোলা ভাজা, আমিই খাবো। তুই বলিস, দেখতে পাচ্ছ না কুকুরটা জলে পড়ে গেছে, যাও ওকে তুলে দাও। আমি দেখি পাশের পুকুরে বাচ্চা একটা কুকুর জল থেকে ওঠার চেষ্টা করছে, পারছে না। তাই তো, ওকে তো তুলতে হবে। পরক্ষণেই মনে পড়ে বেশ শক্ত করে ধরে থাকা ঠোঙাটার কথা। কিছুটা ভয়ে ভয়ে ঠোঙাটা তোর হাতে দিয়ে বলি, খাবি না কিন্তু। জল থেকে তুলে কিছুটা আদর করে কুকুর বাচ্চাটাকে ছেড়ে দিই রাস্তায়। হাত পা ধুয়ে এগিয়ে এসে দাঁড়াই তোর সামনে। ঠোঙাটা আবার আমার হাতে দিয়ে তুই বলিস, এই নাও। আর আমার বইয়েই গেছে তোমার ছোলা ভাজা খাওয়ার। ছোলা ভাজা চিবোতে চিবোতে আমি দেখতে থাকি তোর চলে যাওয়াকে। বেশ কিছু দূরে গিয়ে থমকে দাঁড়াস তুই। পেছন ফিরে তাকিয়ে বেশ জোর গলায় আমায় তুই বলিস, পাগল ছেলে একটা। আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা ছিল সামান্য স্কুল টিচার। বাবার কাঁধে ছিল 5টা মানুষের ভার। সেই দিন বাড়ি ফিরে বাবাকে বলি, একটা কুকুর বাচ্চা বাড়িতে রাখলে হয় না বাবা? বাবা কাছে টেনে নেয় আমায়, মাথায় হাত বুলোতে বুলোতে বলে, বাড়িতে রাখার কি দরকার? দেখতে পাস না আমাদের লালুর 4টে বাচ্চা হয়েছে, তাদেরকে খেতে দে, যত্ন কর। লালু আমাদের গলির দারোয়ান, মানে কুকুর। ওর ভয়ে বাইরের কেউ আসতে পারে না। তাই তো, কি সুন্দর বাচ্চাগুলো লালুর। রান্নাঘরে ঢুকে চুপি চুপি কিছুটা খাওয়ার নিয়ে তক্ষুনি পৌঁছে যাই লালুর কাছে। লালুও খুশিতে ল্যাজ নেড়ে আপ্যায়ন করে আমায়। খুব তাড়াতাড়ি খাবারগুলো শেষ করে লালু। বাচ্চাগুলো খেতে পারে না। একটা বাচ্চাকে কোলে তুলে নিই। ঠিক তখনই মনে পড়ে তোর কথা। একটা 11 বছরের ছেলের মনে প্রথম কেউ নাড়া দেয়, সেই শুরু হয় তোকে নিয়ে আমার ভাবনা। আজ 24টা বছর পরও তোর কথা ভাবি আমি। হয়তো হয়তো আরও কিছুদিন ভাবতে হবে তোর কথা, কারণ আজ তুই অন্য বাড়ির বউ, আজ তুই অন্য কারুর। পরের দিন স্কুলে
অনবরত আমার চোখ খুঁজতে থাকে তোকে। এই ক্লাসরুম ওই ক্লাসরুম উঁকি মারতে থাকি আমি, কিন্তু দেখতে পাই না তোকে। স্কুল শেষ হয়, 11 বছরের হতাশ মনটা আনমনে রাস্তায় চলতে থাকে। পরের দিনও সেই একই ঘটনা হয়, তোকে দেখতে পাই না আমি। মাঝখানে কেটে যায় আরও 2টো দিন। অবশেষে সেই দিনটা আসে। টিফিন হওয়ার পর চুপচাপ পার্কে গিয়ে আমি বসি, আপন মনে দেখতে থাকি সবার হই হুল্লোড়। হঠাৎ মনে হলো কেউ যেন এসে বসলো আমার পাশে। ঘুরে তাকিয়ে চমকে যায় আমার 11 বছরের এই চোখ জোড়া। যাকে 4 দিন ধরে খুঁজছি সেই আমার ঠিক পাশে। মানে তুই ছিলি আমার পাশে। একটু রাগ করে বেশ জোর গলায় বলে বসি, কোথায় ছিলিস 4 দিন, কোথায় ছিলিস? তোর চোখ দুটো ছোট হয়, নাকটা সামান্য কুঁচকোয়, রাগত, অথচ নিচু গলায় কাঁপতে থাকা ঠোঁটটা খুলে তুই বলিস, বাবা তুই খুঁজছিলি আমায়? বুঝতে পারি, খুব লজ্জা লাগে। চোখ দুটো নেমে যায় আমার নিচের দিকে। নিচু স্বরে বলি আমি, কেন খুঁজবো তোকে? তুই আমার কে? সেই শুরু হয় আমার প্রেম, কৈশোরের ভালোবাসা। তারপর কাটতে থাকে এক একটা দিন, আর বাড়তে থাকে আমার প্রেম আর তোর বন্ধুত্ব। তোর সাথে দেখা হওয়ার আগে গ্রাম্যতায় ভরা থাকতো আমার দিনগুলো। ঠিক সকাল 5টায় মা তুলে দিত আমায়। আধো আধো ঘুম ঘুম চোখে বেরিয়ে আসতাম বাইরে। গ্রামের সকাল, কিছুটা আলো অন্ধকারে ভরে থাকতো চারপাশটা। হালকা ঠান্ডা হাওয়ায় জুড়িয়ে যেত মনটা। কুয়াশার বিন্দুগুলো জমে থাকতো ঘাসের ওপর। মা বাবা একটু দেরিতে উঠতো, ভাবতো আমি পড়তে বসছি। আর এই টাইমটা আমার কেটে যেত বাইরে। পুকুর পাড়, ধান ক্ষেত, গাছের নিচ, কখনো বা বড় টিলাটার ওপরে। বেশ বড়ই ছিল টিলাটা, আমাদের বাড়ির পেছন দিকটায়। ছোট বড় গাছে ভরে ছিল টিলাটা। সকালটা বেশ ভালো লাগতো এখানে এসে। চুপচাপ আনমনে বসে থাকতাম বড় নিম গাছটার নিচে। কখনো বা গাছটা উঠেও বসে থাকতাম। গাছটা থেকে পরিষ্কার দেখা যেত আমাদের বাড়িটা, আধা কাঁচা আধা পাকা আমার কৈশোরের রাজপ্রাসাদ। দাদু আর ঠাকুমা ওরা আমার আগেই উঠে যেত, ওরা ব্যস্ত থাকতো ওর কাজে। সব থেকে প্রিয় ছিলাম ঠাকুমার, সবসময় চোখে হারাতো আমায়। স্কুল শেষ হওয়ার পরের বিকেলটাও ঠিক এইভাবে কেটে যেত আমার, খেলাধুলো হই হুল্লোড়ে। বিকেল শেষে সন্ধে ঘনিয়ে আসতো, ঘরে ফিরতাম। কিছু খেয়ে পড়তে বসতে হতো। হ্যারিকেনের আলোয় বই খাতাগুলো শুধু খোলাই থাকতো, আর আমি বুনে চলতাম আমার খেয়ালের জগৎ। খাতার পাতাগুলো ছিঁড়ে একের পর এক বানিয়ে চলতাম পদ্ম ফুল, নৌকো, বাড়ি, পাখি। খাওয়ার টাইম হলেই মায়ের ডাক পড়তো। খাওয়া শেষ করে বাইরের দাওয়ায় ঠাকুমার পাশে এসে বসতাম, মাথা রাখতাম ঠাকুমার কোলে। ঠাকুমার বৃদ্ধ হাতটা বিলি কেটে চলতো আমার চুলে। আর ঝুলি থেকে বেরিয়ে আসতো একের পর এক গল্প, রাজপুত্র, রাজকন্যে, ব্যঙ্গমা, ব্যঙ্গমীদের। প্রবেশ করতাম আমি আমার স্বপ্নের রাজত্বে, হয়ে উঠতাম রাজকুমার। হাতে উঠে আসতো আমার তলোয়ার, উঠে পড়তাম ঘোড়াতে। তারপর কখন জানি ঘুমিয়ে পড়তাম। বাবা ঠাকুমার কোল থেকে তুলে শুইয়ে দিত আমায় বিছানায়। জানিস, বেশ কাটছিল আমার জীবন। ঠিক এই সময় তুই প্রবেশ করলি আমার রাজত্বে, আমার স্বপ্নের রাজত্বে, ঠাকুমার শোনানো গল্পে রাজকন্যা হয়ে। তুই আসার পর পাল্টে গিয়েছিল আমার চারপাশটা। আমি বুঝতাম না ভালোবাসা, বুঝতাম না প্রেম, বুঝতাম না আবেগ, জানতামও না এগুলোর আসল মানে। তাও সারাটা দিন তুই থাকতিস আমার মনে। স্কুলের টাইমগুলো ছাড়া তোর সাথে আমার দেখা হতো না, তাও অদেখা টাইমগুলোতেও তুই থাকতিস আমার মনে, আমার ঠিক পাশে। কোনো এক অশরীর আত্মার মতো তুই ঘুরে বেড়াতিস আমার চারপাশে। আমার থেকে 1 বছরের ছোট ছিলি তুই, রোগা পাতলা শ্যামলা স্কুল ফ্রক পরে থাকা একটা 10 বছরের মেয়ে। একটা নাকছাবি পরতিস তুই। তোকে রাগানোর জন্য বলতাম, এটা নাকছাবি না রে, এটা নাকছাবি।
তুইও হেসে উঠতিস। তোর হাসি তোর মুখ থেকে বেরিয়ে প্রবেশ করতো আমার মনে, আমার শরীরে শিহরণ খেলে যেত। আজ এতদিন পরে তোকে নিয়ে যখন লিখতে বসেছি, আমার এই লেখায় তোর একটা নাম দিলাম, আমার নচিতা নীলাঞ্জনা। তোর খুব পছন্দের একটা জায়গা ছিল। স্কুল থেকে ফেরার পথে রাস্তার ঠিক পাশে ছিল বুড়ো শিবতলা। বিশাল বড় একটা বটগাছের নিচে খুব পুরনো এক শিব মন্দির। পাশে কচুরিপানায় ভর্তি এক ডোবা পুকুর। স্কুল ছুটির পর বেশ কিছু টাইম বসে থাকতাম আমরা এখানে। আবোল তাবোল গল্প করে কেটে যেত আমাদের। শারীরিক স্পর্শ বা শারীরিক অনুভূতি ঠিক বুঝতাম না তখন। অথচ যখন শক্ত করে আমি আমার বাম হাতটা দিয়ে তোর ডান হাতটা ধরে থাকতাম, এক অজানা অচেনা আনন্দে ভরে উঠত শরীরটা। এখনো খুব মনে পড়ে তোকে প্রথম কিস করার মুহূর্তটা। তোর আমার মেলামেশা 3 বছর পূর্ণ হয়েছিল। একদিন টিফিনে দুজনে বেরিয়ে এসেছিলাম স্কুল থেকে, বসেছিলাম পুকুরটার পাশে। তখন 14 বছরের জীবনে কিস কি জানতাম না আমি। চুমু কথাটা শুনেছিলাম অনেকবার। তুই আমার কাঁধে মাথা রেখে বসেছিলি। জানি না কি ভর করেছিল আমায় সেদিন। আচমকা তোর মাথাটা তুলে দাঁত দিয়ে তোর ঠোঁটটা কামড়ে ধরি আমি। ঠেলে সরিয়ে দিয়েছিলি তুই আমায়। বেশ রাগ করে বলে উঠেছিলি, কি করছো, ব্যথা করে দিলে তো? হকচকিয়ে যাই আমি। চুপ করে বসেছিলাম কিছুক্ষণ। তুই প্রথম বলে উঠেছিলি, এরকম কেউ করে? লজ্জা আর অনুশোচনায় মাথাটা আমার নেমে গিয়েছিল নিচে। তুই আমার সামনে এসে বলেছিলি, মাথা তোলো, দেখো আমায়। মাথাটা তুলতেই তুই আমায় জড়িয়ে ধরেছিলি। তোর 12 বছরের ঠোঁট জোড়া স্পর্শ করেছিল আমার ঠোঁট জোড়ায়। কেটে গিয়েছিল কয়েকটা মিনিট। এইভাবেই বসেছিলাম আমরা। ঠোঁটটা সরিয়ে নিয়ে তুই বলেছিলি, এইভাবে কিস করে। বলেই লজ্জায় তুই মুখটা গুঁজে দিয়েছিলি আমার বুকে। শক্ত হাতে জড়িয়ে ধরেছিলাম তোকে। সেই থেকে শুরু তোর আমার আর এক নতুন অধ্যায়ের। সারা বিকেলটা কেটে যেত তোর ঠোঁট জোড়ার নোনতা স্বাদে। তোর ফিনফিনে পাতলা শরীরটা লেপ্টে থাকতো আমার শরীরে। আমাদের এই গোপন প্রেমের সাক্ষী থাকতো পুকুর, বটগাছ আর বটগাছের অসংখ্য পাখিরা। এইভাবেই কাটতে থাকে দিনের পর দিন। অবশেষে সেই দিনটা আসে, অন্ধকার দিনটা, তোকে হারানোর দিনটা, আমাকে দুমড়ে মুচড়ে নিঃশেষ করে দেওয়ার দিনটা, আমার জীবনের ব্ল্যাক ডে। কাল রেজাল্ট বেরিয়েছে। আমার 9 হলো, তোর 8। নতুন ক্লাস, নতুন ক্লাসরুম, নতুন বই, নতুন বন্ধু, নতুন ক্লাসরুমের বেঞ্চগুলো। কিন্তু মনটা ছটফট করছিল বারবার আমার পুরনো কারোর কাছে যাওয়ার জন্যে, তোর কাছে যাওয়ার জন্যে। ক্লাসে গিয়ে তোকে পাই না। মেঘনা, তোর বন্ধু, এসে একটা চিঠি ধরায় আমায়। ছুটে সামনের পার্কটাতে যাই, খুলে দেখি তোর লেখা, বাবা কাজের জন্য কলকাতায় যাচ্ছে, আমিও যাচ্ছি, ওইখানেই পড়ব, ভালো থেকো। না, কান্না পাচ্ছিল না, কষ্টও হচ্ছিল না। পায়ের নিচের মাটিও সরে যায়নি, থমকে যায়নি পৃথিবীটা, বাতাসের চলাচলও থামেনি, কোনো কিছুই হয়নি। বা আমি হয়তো বুঝতাম না কাউকে হারানোর কষ্টটা, বেদনাটা, আর কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণাটা। চুপচাপ বাড়ি ফিরে আসি, জামা কাপড় ছেড়ে ব্যাগটা রেখে চলে যাই টিলাটার ওপর। চুপ করে বসে থাকি অনেকক্ষণ। কোথা থেকে লালু এসে হাজির হয় আমার ঠিক সামনে, এসে দাঁড়ায় ও।
ঠিক যেন আমারই অশান্ত মনে প্রলেপ দেওয়ার জন্য আমারই খুব আপন কেউ এসেছে। আর থাকতে পারি না, লালুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি। একটা পরিণত মানুষের মতো লালুও চুপ করে দাঁড়িয়ে থাকে, যেন ঠিক এখনই আমার কানে কানে ও বলবে, কেঁদে নে, দেখবি মনটা হালকা হয়ে গেছে। ও হ্যাঁ, আমার নামটাই তো বলা হয়নি। আমি পূর্বন, পূর্বন রায়। ছেলেবেলায় বন্ধুরা রাগানোর জন্য বলতো, পূব দিকের বন। হুম, ওরা ঠিকই বলতো, পূব দিকের বন। আমার কৈশোরের সকালে সূর্য উঠত, পাখিদের ঘুম ভাঙত, হাজারো গাছের অন্ধকার ভেদ করে রোদের ফালিগুলো একে একে এসে পড়ত কুয়াশা ভেজা ঘাসের ওপর, ঝলমল করে উঠত চারপাশটা। সূর্য ডোবার আগে ফিরবে বলে পাখিগুলো একে একে উড়ে যেত। বনে আশ্রিত প্রজাদের ঘুম ভাঙত, তারা একে একে বেরিয়ে পড়ত খাদ্যের সন্ধানে। আমার কৈশোরের বনে সব ছিল, রাজপ্রাসাদ, রাজত্ব, আর ছিলি তুই, আমার ঠাকুরমার ঝুলির রাজকন্যা। তারপর সকাল পেরিয়ে দুপুর হয়। এখন রোদ জ্বলা দুপুরের মধ্য গগনে দাঁড়িয়ে আমি। কিছুদিন পর রোদ ঢলে পড়বে, তারপর অস্তও যাবে, কিন্তু স্মৃতিগুলো সারা জীবন অক্ষত থাকবে। তোর স্মৃতি। অনেক খোঁজাখুঁজির পর কলকাতায় তোদের বাড়ির অ্যাড্রেসটা জোগাড় করেছিলাম। জানতে পেরেছিলাম তোর বিয়ের কথা। তোর বাড়ির কাছেই ছিল তোর শ্বশুর বাড়ি। গিয়েও ছিলাম একদিন। আমার সামনে দিয়ে তোর ছেলেকে নিয়ে যাচ্ছিলিস তুই। না, তুই আমায় চিনতে পারিসনি। চিনবি বা কি করে? আর আমিও তোকে ঠিক চিনতে পারিনি। শাড়ি পরা, মোটাসোটা, কাঁধে ব্যাগ নিয়ে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া এক বাঙালি গৃহবধূকে দেখছিলাম আমি। কিন্তু আমি তো চিনতাম ফিনফিনে পাতলা স্কুল ফ্রক পরে থাকা একটা মেয়েকে। এ তুই, সে তুই নোস। না, আর যাইনি। কোনোদিন আর যাবও না। কারণ আজ তুই অন্য বাড়ির বউ, আজ তুই অন্য কারুর।